আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে আমার ঘটনাটা শেয়ার করলে আমার অনেক ভালো লাগবে। আশা করি আপনারাও মজা পাবেন। তাই আমার ঘটনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনেকেই মনে করে অনলাইনের এইসব গল্প মিথ্যা কাহিনী। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার এই ঘটনাটি 100% সত্য। কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। যদি আপনার মিথ্যা বলে মনে হয়, কমেন্টে ইচ্ছামতো জুতার বাড়ি দিবেন। তাই আপনারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখে যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু রাগ করব। তো আমি আমার ঘটনাটি বলছি। আমার নাম মোসাম্মদ জামেলা খাতুন। বর্তমানে আমি বাবার বাড়িতে আছি। আমি একজন আলেমা। এখন আপনারা বলতে পারেন, আপনি কেন বাবার বাড়িতে আছেন? হ্যাঁ বন্ধুরা, আমি কেন বাবার বাড়িতে আছি এই ঘটনাটি বলবো। আমার বাড়ি ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আমি গরিব পরিবারের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমাদের পরিবারে মা, বাবা, 4 বোন, 5 ভাই, মোট 11 জন সদস্য আছে। একই তো অভাবের সংসার, তারপরও ফ্যামিলি আবার অনেক বড়, যার কারণে সংসার চালাতে বাবাকে অনেক হিমশিম খেতে হতো। আমার বাবা সমগঞ্জ নদীতে কাছারি ঘাটের একজন মাঝি। তো বুঝেনি একজন মাঝির কত টাকা ইনকাম। তারপরেও যে টাকা ইনকাম করে বেশ অর্ধেক টাকা ঘাট ভাড়া দিতে হয়। দিন শেষে 300-400 টাকা নিয়ে বাড়িতে আসতে পারে। প্রতিদিন আমাদের 4-5 কেজি চাইলে লাগে। বাবা যে টাকা আনে সে টাকা দিয়ে চালই হয় না। এখন বাজার সদাই কি দিয়ে করে? আশেপাশে থেকে লতা পাতা টুকিয়ে বড় ভাইয়ের সামান্য কিছু ইনকাম করে টেনে টুনে আমাদের সংসার চলত। এখন আপনারা বলতে পারেন, এত অভাবের সংসার, আপনি এত লেখাপড়া কিভাবে করেছেন? আপনি সত্য কথাই বলেছেন। আমি যে আলেমা হয়েছি এটা কেউ বিশ্বাসই করতে পারে না। এত গরিব ঘর থেকে কিভাবে এত লেখাপড়া করেছে এই ঘটনাটিও আমি বলবো। ছোট থেকে আমি ভালো ছাত্রী ছিলাম, তাই আমার লেখাপড়া করতে কোনো টাকাই লাগে নাই। বরঞ্চ আমি মাদ্রাসা থেকে উপবৃত্তির টাকা পেয়ে ফ্যামিলিতেও দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এভাবে টেনে টুনে আমাদের সংসার চলছিল। আমার যখন বিয়ের বয়স হলো, আশেপাশে থেকে অনেক পাত্র আসে। আমাকে দেখে খুবই পছন্দ হয়, কিন্তু আমাদের বাড়িঘর দেখে পছন্দ হয় না। ছোট্ট একটা টিনের ঘর, মাটিতে সবাই বিছানা বিছিয়ে থাকে। ঘর বাঁধবে কীভাবে? খাবার খেতে সমস্যা, কিচ্ছু করার নেই, পরিস্থিতির শিকার। যদি পছন্দ কেউ না করে, তার গলায় তো আর এমনিতে ঝুলে যাওয়া যায় না। তখন খুব খারাপই লাগলো। তখন মনে মনে খুব খারাপই লাগলো, কেন যে আমাকে আল্লাহ তাআলা এমন গরিব ঘরে পাঠিয়েছে। আমার কপালই খারাপ। না হলে এত লেখাপড়া করেছি, এরপরেও একটি ভালো ছেলে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও
কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। তাই আপনাদেরকে বলছি, কষ্ট হলেও, ভালো না লাগলেও আমার গল্পটি শুনবেন। আমি অনেক কষ্ট করে সাংবাদিকের টাকা দিয়ে বাড়িতে এনে ভিডিওটি করেছি। আপনারা যদি শুনেন তাহলে আমি সার্থক। আমার বাড়ির ঘটনাটি বলছি, আমার পরের ঘটনাটি বলছি। এভাবে প্রায় 50 জন পাত্র দেখেছে। সবারই পাত্রী পছন্দ হয় বাড়িঘর দেখে, আর এত বড় ফ্যামিলি দেখে পছন্দ হয় না। আচ্ছা, আপনারাই বলুন তো, ফ্যামিলি এত বড়, এটা কি আমার সমস্যা? এটা আল্লাহ তো বড় করেছে, এখানে তো কারো কোনো হাত নেই। 60 জন পাত্র দেখার পর অবশেষে 61 নম্বর পাত্র আমাকে দেখে পছন্দ করেছে। সে বলে তার শুধু একটা সুন্দরী, একটা শিক্ষিত বউ দরকার, তার আর কোনো কিছুই দরকার নেই, কারণ সে একটু খালো, এত বড় লোক না, একজন সাধারণ কৃষক। এ কারণে সে চাচ্ছে যে ঘরের মধ্যে একটা সুন্দরী বউ আনবে। টাকা পয়সা, যৌতুক, শ্বশুরবাড়ি কি আছে না আছে সেগুলো সে দেখে না। কিন্তু তার শর্ত হচ্ছে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হবে। তারপর সেই ছেলের সাথে আমার মা বাবা বিয়ে ঠিক করলো। তারপর যেদিন তারা দেখতে আসে সেদিনই তারা আমাকে উঠিয়ে নিয়ে যায়, কারণ অনুষ্ঠান করার সামর্থ্য নেই। তারাও এটা বুঝতে পেরেছিল, তাই দেখে এসছে ময়মনসিংহ থেকে টুকটাক বাজার করে আমাকে উঠিয়ে নিয়ে যা। আমার তখন খুব ভালো লাগছিল। অনেক ঘটনার পর আমার বিয়ে হয়েছে। সত্যি কথা বলতে লাল শাড়িতে আমাকে খুব সুন্দর লাগছিল। তো বিয়ের একদিন পর বাসর রাতে স্বামী আমাকে অনেক আদর করেছে। যে আদর সোহাগ করেছে জীবনে তা কোনো চিন্তাও করিনি। যা হোক, সকালবেলা উঠে নামাজ পড়লাম, সবার জন্য নাস্তা পানি তৈরি করলাম এবং সংসারের কাজকর্ম করতে লাগলাম। আমার শ্বশুর বাড়িতে যেমন কৃষক মানুষ, তাদের ভালো জমি জমা আছে, তাই সংসারের অনেক কাজ। কিন্তু এত পরিমাণ কাজ, সারাদিন রেস্ট নেওয়ার সুযোগ হয় না। নতুন জামাইকে নিয়ে যে একটু আলাদা রুমে সময় কাটাবো তারও কোনো সুযোগ নেই। সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুধু কাজ আর কাজ। কিন্তু আমার স্বামীর আদর সোহাগ ছাড়া আমার ভালো লাগতো না। তাই পরিবারের এত কাজকর্ম আস্তে আস্তে আমার কাছে বিরক্তিকর লাগতে লাগলো। এবং শাশুড়ি মা একটার পর একটা আমাকে কাজ দিয়েই থাকে। এবং আমি বিয়ের আগে সংসারের কাজকর্ম করি নাই, শুধু লেখাপড়াই করেছি। তাই এখন সংসারের কাজ করতে গেলে টুকটাক ভুল হয়ে যায়। তাই শাশুড়ি মা আমাকে অনেক বকাঝকা করে, কিন্তু তাদের এই বকাঝকা আমার মুঠেই ভালো লাগে না। কিছুদিন পর শাশুড়ি মার সাথে আমি ঝগড়া বেঁধে যাই। এক পর্যায়ে আমার স্বামীকে রাতের বেলা বললাম, তুমি আমাকে নিয়ে আলাদা হয়ে যাও, আমি আর তোমার মা বাবার সেবা যত্ন করতে পারবো না, আমার এটা ভালো লাগে না। আমার স্বামী কথা শুনে খুব রাগ করে এবং সে বলে, আমার মা বাবার সেবা করার জন্যই, সংসারে কাজকর্ম করার জন্যই তোমাদের মতো গরিব পরিবারে আমি বিয়ে করেছি। এখন যদি তুমি আমার মা বাবাকে দেখাশোনা না করতে না পারো তাহলে আমি কি করব? তখন আমার খুব রাগ হয়। দেখো, আমি তোমাকে বলছি, আমি তোমার মায়ের সাথে সংসার করতে পারবো না। তুমি আমাকে নিয়ে আলাদা হবে কি না, না হলে আমি বাবার বাড়ি চলে যাব।
এ কথা বলে হুমকি দেই। তখন আমার স্বামী বলে, দেখো, শ্বশুর শাশুড়ি থাকলে তোমাকে তো টুকটাক এটা সেটা বলবেই, কাজ শেখার জন্য অনেক কিছুই বলবে। তোমার মা হলে কি বলতো না? নিজের মায়ের মতোই মনে করো। কিন্তু আমি তার কোনো কথা না শুনে আমি তাকে বললাম, তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সংসারই করব না। তখন আমার স্বামী বলে, আমি সব কিছু ছাড়তে পারবো, মা বাবা আর ফ্যামিলি ছাড়তে পারবো না। তোমাকেও বলছি, শ্বশুর শাশুড়ির সেবা করলে তুমি ছোট হবা না, তুমি ভালো সিদ্ধান্ত নেও। কিন্তু আমি রাগের মাথায় বললাম যে আমি তোমার সংসার করব না। তখন আমি বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার কিছুদিন পর তারা আমাকে নিতে আসে না। বোঝা গেল আমাকে তাদের সংসারে আর প্রয়োজন নেই। এবং আমি আশপাশ থেকে শুনতে পেলাম তাদের ছেলের জন্য আর একটা পাত্রী দেখছে, ভালো মেয়ে পেলে বিয়ে করিয়ে ফেলবে। আমিও তখন জিদ করি, তোমরাও যখন ছেলেকে বিয়ে করাবে, স্বামী যদি বিয়ে করতে পারে, আমিও আরেকটি ছেলেকে বিয়ে করব, আমিও দেখে দেব। আমি পানিতে পড়ি নেই। এ কথা ভেবে তাদের কাছে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই এবং পরবর্তীতে আমি আরেকটি ছেলে দেখে বিয়ে করি। সেই ছেলেটি অনেক বড় লোক। এবার আমি দেখে শুনে বড়লোক ছেলের গলায় ঝুলেছি। তাদের সংসারেও অনেক কাজ, কিন্তু এত কাজ কাম আমার ভালো লাগে না। এদের ফ্ল্যাট বাসা আছে, সারাদিনই বাসার মধ্যে টুকটাক কাজ থাকেই। এই শাশুড়ি মা আরও করা, আর আমার শ্বশুর একটু পরে পরে আত্মীয় স্বজন নিয়ে আসে, সারাদিন তাদের সেবা যত্ন করতে হয়। তখন আমার আরও খারাপ লাগতে লাগলো। আর আমার স্বামীর এত বন্ধু একটু পরে পরেই নিয়ে আসে, সারাদিন সেবা যত্ন করতে হয়। স্বামীর আদর সোহাগ যে একটু খাবো, সেই সময়ও নাই। মনে মনে ভাবলাম, আগে শ্বশুর বাড়িটাই তো ভালো ছিল। তখন চিন্তা করলাম, আগেরটা তো ডিভোর্স দিয়েছি, এখন কি করব। এই শ্বশুর শাশুড়ির সাথেও মাঝে মাঝে ঝগড়া বেঁধে যায়, তাদেরকে আমি সহ্যই করতে পারি না। একটার পর একটা কাজ লেগেই থাকে। এখন আমি কি করব বুঝে উঠতে পারি না। তখন আমি রাগের মাথায় বাবার বাড়ি চলে আসি। প্রথমে যে বলছিলাম আমি বাবার বাড়ি আছি, এসব কারণে বর্তমানে আমি বাবার বাড়িতে আছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুলই করছি। প্রত্যেকটা নারীরই বিয়ের পরে শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন এদেরকে নিয়ে থাকতে হবে। শ্বশুর শাশুড়ি যত খারাপই হোক, তাদের কথা শুনতে হবে। শ্বশুর শাশুড়িকে মায়ের মতোই দেখতে হবে, তাহলেই সংসারে সুখ হবে। আমি যদি শ্বশুর শাশুড়িকে দেখতে পারতাম, তাহলে তো আমার স্বামী আমার সাথে এরকম করতো না। তো আমি ভুল করেছি। আমি একজন শিক্ষিত মেয়ে হয়েও আমার এই কাজটা করা মোটেও উচিত হয়নি। প্রিয় বোনদেরকে বলছি, যাদের শ্বশুর শাশুড়ি আছে, আপনারা শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামীর বাড়ির লোকজনদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন